জয় হিন্দ ফ্রেন্ড। দেখে মনে হচ্ছে চীন পেছন থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। তা সম্পর্কে ধারণা লক্ষ্য করে যাই ভারতের গুরুত্বপূর্ণ ধাপ, যে পণ্য আমরা চীন থেকে আমদানি করি বা আমদানি করতাম সেগুলো বন্ধ করেছে, এবং যাতে পণ্যগুলো ভারতে না আসে তার জন্য সে সম্পর্কিত ব্যবস্থা নিচ্ছে। তো আমরা যে এই পণ্য সম্পর্ক ঘটনার সামনে এসেছে সেগুলো সরাসরিভাবে আমাদের ভারতের খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাহলে খবরে বলা হয়েছে যে যে সমস্ত চীন অস্থায়ীভাবে ভারতের কাছে বিশেষ সার রপ্তানি বন্ধ করেছে, কিন্তু এটা কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে কোনোখানে বলেনি। এটি দ্বিপক্ষ সম্পর্ক খারাপ হওয়ার একটি পাঠভূমি রয়েছে, চাপের একটি উদাহরণ। এই পদক্ষেপটি যদিও একটি আধিকারিক নয়, মানে আনআধিকারিক এবং নিষেধাজ্ঞা হিসাবে ঘোষণা, মানে কোনো মানে প্রেস মিটিংয়ে বা কোনো ইতে গিয়ে বলেছে সেটা না। এবং এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত, কৃষিগত একটা কূটনৈতিকভাবে একটা প্রভাব ফেলে। যেমন একটা চাষে পেছন দিকে মানে ভারত একটু কিছু কম উৎপাদন করুক, ভারত একটু পিছিয়ে আসুক, ব্যাকবন্ডে খেলে, এবং চায়না একটু এগিয়ে যাক এগ্রিকালচার দিক থেকে, তার জন্য হতে পারে। বিশেষ করে এটি সাম্প্রতিক চীনের দ্বারা এবং হচ্ছে যে মৃত্তিকা বা টানেল খননের মানে রপ্তানি সীমাবদ্ধর পরে কিন্তু ঘটেছে। মানে এই ঘটনা যে মৃত্তিকা টানেল যে খনন হলো সেই ঘটনার রপ্তানি মানে পরে এটা ঘটেছে, তার আগে নয়। তো বিশেষ কিছু কারণ আছে গুরুত্বপূর্ণ, এবং সেই কারণের রপ্তানির জন্য বন্ধ করা হয়েছে, এবং কোনো সমস্যা ছাড়াই শুধুমাত্র ভারতকে বিরক্ত করার চেষ্টা করছে। বিষয়টি একটু বিস্তারিতভাবে বোঝার জন্য একটা প্রয়োজন। তো যাই হোক, আমরা বিষয়টি বিস্তারিতভাবে আমরা বোঝার চেষ্টা করছি। তো প্রথমত আমরা দ্বিতীয়ত আমাদের চীন কি করছে? দেখছে অনাধিকারিক নিষেধাজ্ঞা, যে বিউরোক্র্যাটিক বাধার মাধ্যমে যে চীনের সরাসরি কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করেনি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরকম কেন হচ্ছে? তবে কাস্টম বা যে কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ আছে, চায়না এন্ট্রি বা এক্সিট বা ইন্সপেকশন অ্যান্ড কোয়ারেন্টাইন ভারতের উদ্দেশ্যে জাহাজগুলোর জন্য বাধ্যতামূলক এবং ক্লিয়ার প্রদান করছে না, যে মানে একটা যে মানে আমদানি হবে কি হবে না, রপ্তানি হবে কি হবে না, সেটা কোনো করছে না। এরকম নয় যে হবে, হবে মানে একটু টেলে যাচ্ছে, পিছিয়ে দিচ্ছে। পিছালে কি হবে, যে আমরা যে সমস্ত মানে চাষের জন্য আমাদের যে মে বাস্তবে রূপান্তরিত হয় মে এপ্রিল থেকে, মানে আমরা স্থগিত মানে বেশি আমদানি রপ্তানি করি, এবং কিসের জন্য? ভারতে একটা খরিফ ফসল বর্ষাকালীন চাষ অনেক বেশি হয়, এবং তার জন্য এই চক্র ঘুরছে, এবং সেটাকে মানে একটু ধীর গতিতে করার জন্য চায়না কী করছে, একটু যেমন এটা পিছিয়ে যায়, একটা মানে উৎপাদন কম হয়, তার জন্য একটু নজর রাখছে এটা। তারপরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা চলে আসে, এটা যে কীভাবে প্রভাব ফেলছে এটা। প্রবাহিত কিসে প্রভাব ফেলে? এগুলো হচ্ছে সাধারণত উচ্চমূলক ফসল, যেগুলো হচ্ছে কৃষি ইনপুট, যা ইউরিয়া, ডিএপি এবং এএমপি সহায়তা প্রকল্প এবং আয়াতে পড়ে না, কিন্তু এগুলো অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে পানীয় দ্রব্য যে সমস্ত সার আছে, WRS, মাইক্রো নিউট্রিয়েন্টস যেমন হচ্ছে জিঙ্ক, বোরন, ন্যানো সার হচ্ছে যেমন হচ্ছে ন্যানো ইউরিয়া গুরুত্বপূর্ণ, ন্যানো ডিএপি, এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জমিতে ন্যানো সার, ন্যানো ডিএপি কিন্তু ব্যবহার করা হয়, এবং বায়োসিমেস্টিক নিয়ন্ত্রণে, এবং এগুলো ধারাবাহিকভাবে একটা মানে ব্যবহার মানে করে আসছে, কিন্তু হঠাৎ যদি এটা বন্ধ হয়ে যায় তখন উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটা চায়না কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে। তারপরে আবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছে এটা, মানে এটা কেন একটি বড় বিষয় সেটি জানবো। যে চীনের উপরে যে নির্ভরশীল, মানে আমরা যে চীনের উপর যে নির্ভরশীল, বিশ্বত 80% এর বেশি আমরা চীন থেকে আমদানি করি। মানে ভারতবর্ষে দেখো 100% এর মধ্যে আমরা শুধু খালি 20%ই কিন্তু আমরা উৎপাদন করতে পারি। বাদবাকি আমাদেরকে 80% কিনতে হয়। কারণ না আছে আমাদের কাছে ফ্যাক্টরি, না আছে উৎপাদন করার সেরকম ক্যাপাসিটি। তো আমাদেরকে করতে হবে। দেখো বার্ষিক আমদানি প্রায় 1.5 লক্ষ থেকে 1,60,000 টন, মানে 1.5 লক্ষ টন থেকে 1,60,000 টন, প্রায় 70 থেকে 75 কিন্তু আমরা জুন থেকে ডিসেম্বর মাসে আমদানি করি। কারণ জুন মাস থেকে কিন্তু আমাদের বেশি, যেমন হচ্ছে বর্ষার ধান, তারপরে এই যে সমস্ত আমরা আলু, খরিফ ফসল এবং তারপরে যে জায়দ ফসল এরপরে কিন্তু বেশি হয়। কিন্তু এই টাইমটা সব উঠতে থাকে, সেটাও গুরুত্বপূর্ণ থাকে না, কিন্তু এই টাইমটায় আমরা বেশি আমদানি করি। চীনকে কেন পছন্দ করি আমরা? চীনকে পছন্দ করার কারণ হচ্ছে, দেখো, কম খরচে চলে আসে, কারণ প্রতিবেশী, ভারতের প্রতিবেশী চীন। কারণ যেমন আমার বাড়ির পাশ থেকে কাউকে যদি কোনো কিছু নিয়ে আসি তো মাথায় করে নিয়ে চলে আসবো, সেরকমই আমরা চীন থেকে অল্প খরচে আসি, আর বিভিন্ন ধরনের পাওয়া যায়, আর ফর্মুলেশন এবং ভলিউম খুব দ্রুত তাড়াতাড়ি। যেমন ধরো আজকে ধরো 26 তারিখ, 26 বা 27 তারিখ, 26/06
25 এটা অর্ডার করলাম ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে, ধরো পরের মাসের ওই 26 তারিখের মধ্যে কিন্তু অর্ডার কিন্তু শিপমেন্ট হয়ে যাবে। এত তাড়াতাড়ি কিন্তু দ্রুত ডেলিভারি করে। কিন্তু এর জন্য আমরা এখান থেকে নির্ভরশীল। কিন্তু আমাদের কোনো ফ্যাক্টরি না আছে কিছু, তো নির্ভরশীল হয়ে থাকতেই হবে। তারপরে গুরুত্বপূর্ণ কাজ চলে আসে, যেমন ভারতের কৃষিতে কোনগুলোতে প্রভাব পড়বে এবং সারগুলো ব্যবহৃত হয় উচ্চমূলক ফসল ফলাতে। যেমন হচ্ছে আমাদের ফল, যেমন হচ্ছে আঙ্গুর, দানা কলা, এবং এগুলো হচ্ছে বেশি আমাদের ভারতবর্ষে কিন্তু উৎপাদন হচ্ছে কলা এবং সবজি, যে সমস্ত এবং সবজি আছে যেমন টমেটো, আলু, ক্যাপসিকাম এবং বিভিন্ন রকমের সবজি আছে, করলা, পটল, বেগুন, মানে এরকম অনেক ধরনের আছে, এবং বাগিচা ফসল যেমন হচ্ছে চা, কফি। এই সারগুলো গুরুত্বপূর্ণ কারণ কি হচ্ছে উন্নত পুষ্টি ব্যবহার দক্ষতা। যেমন ধরো আমাদের পাশে যদি এই সারগুলো ব্যবহার করা হয়, তো যেখানে মানে কলায় মানে ১ বিঘা জমিতে কলাতে ধরো যদি ১০ টান হয়, তো আরও ২০ টান হবে। তার জন্য আমরা বেশি ব্যবহার করি এবং প্রতি একরে বেশি ফসল উৎপাদন হয়, যেমন ফসলের গুণমান বাড়ে তাদের, এবং অনুপস্থিত ঝুঁকি কী হয়? এবার যদি অনুপস্থিত যদি থাকে ওটা, তো কী হবে, ফসল কম উৎপাদন হবে, নিম্নমানের উৎপাদন হবে এবং কৃষকদের আয়ের ক্ষতি হবে। এমনই তো আমাদের ভারতবর্ষের কৃষকের আয়ের ক্ষতি, মানে সেরকম তো আয় উৎপাদনই হয় না সেরকম কোনো ফসল থেকে বিক্রি করে বা কিনে এবং উৎপাদন করে। তো এর জন্য একটা বড় ধাক্কা হতে পারবে। তার জন্য আমাদের ইউরিয়া বা যেকোনো সমস্ত বোরন, জিঙ্ক আমাদের গুরুত্বপূর্ণ। চায়না যদি হঠাৎ এরকম টাইমে যদি বন্ধ করে দেয় যদি, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটা মানে ডিপ্লোম্যাটিক হার হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে যে সারের মূল্যস্ফীতি। এবার যেমন ধরো কোনো কিছু যদি হঠাৎ যদি ডিমান্ড থেকে চাহিদা, মানে ডিমান্ড বেড়ে যায় আর যদি সাপ্লাই কম থাকে, তখন কিন্তু সেগুলোর দাম বেড়ে যাবে এবং দাম বেড়ে যাওয়ার কারণে প্রচুর যারা নিম্ন বর্গের চাষি আছে, সেই ফসল মানে ফলানোর জন্য যে সমস্ত সার, ইউরিয়া লাগবে সেগুলো কিন্তু কিনতে পারবে না। তার জন্য এবং মানে যে আমদানিকারী এবং দ্রুত মানে আমাদের যে সমস্ত দ্রুত দেশ আছে, যেমন হচ্ছে জর্ডান। জর্ডানে কিন্তু সেই মানে চায়নারই মানে সমস্ত ফ্যাক্টরি বসে, কিন্তু জর্ডান থেকে আমরা কিনতে পারবো, কিন্তু ওখানে অনেক দূর হয়ে যাবে। যেমন হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের ক্যাপাসিটি কিন্তু অনেক দূর হয়ে যাবে। পাক দিয়ে আমাদের কিনতে হবে। ইউরোপীয় ইন্ডিয়ান, কানাডা, এবং এখান থেকে যদি আমরা কিনি, তাহলে সেখান থেকে উচ্চ মূল্যে আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি মানে সম্মুখীন হতে হবে। সেখানে হচ্ছে এই যে শুল্ক, সময়, দেরি এবং সারগুলো কৃষকদের জন্য একটু ব্যয়বহুল হয়ে যাবে। তার জন্য সরকার কী করতে পারে, ভারত হয়তো একটি মূল্য সহায়তা ব্যবস্থা করতে পারে এবং বাড়ানোর প্রয়োজন করতে পারে, যেমন হচ্ছে আর্থিক মানে বোঝা পড়বে এবং তার জন্য সরকার কিছু ছাড় দিতে পারে এবং কিছু ট্যাক্সও ছাড় দিতে পারে। যে কারণ বিদেশ থেকে যখন কোনো কিছু কিনে আনবে, তখন এখানটায় অনেক দাম হয়ে যাবে। যেমন ধরো আমাদের এখানটায় ৳২,০০০ কুইন্টাল ধান, কিন্তু এবার যদি ১ বস্তা মানে ডিএপি বা এনপিকে সারের দামই যদি ২,০০০ ৳২,৫০০ হয়ে যায় যখনই, তখন কিন্তু চাষির পক্ষে একটা কিনে মানে ফসল উৎপাদন করা একটু মানে হার্ডলি মানে মানে হয়ে যাবে, কঠিন হয়ে দাঁড়াবে। তো এর জন্য কূটনৈতিকভাবে, কৌশলগতভাবে যে মানে সীমাবদ্ধতার ধরন হচ্ছে, এটি একটি বিচ্ছিন্ন একটি ঘটনা নয়। ২০২৪-২৫ সালে চীন আগে থেকেই মানে কমিয়ে দিয়েছে। মানে এটা মানে এরকম নয় যে মানে আজকে কালকে থেকে যে দিচ্ছে না তার জন্য কি শুরু হয়েছে, এরকম নয়। এটা কিন্তু ২০২৪-২৫ সাল থেকে কিন্তু কমিয়ে দিয়েছে এবং বন্ধ করেছে, এবং রেলের মৃত্তিকা এবং যে চৌম্বকীয় বা যে রপ্তানি হচ্ছে, যে হচ্ছে চৌম্বকীয় রপ্তানি বা ইলেকট্রনিক বা হচ্ছে ইভেনিগুলোতে এবং ব্যবহৃত হয়, যেমন হচ্ছে টানেল খনন যন্ত্র, হচ্ছে শিপমেন্ট, হচ্ছে মেট্রো এবং হাইড্রো পাওয়ার, এই প্রকল্পগুলোর প্রভাব এবং কিন্তু ফেলবে এবং গুরুত্বপূর্ণ। আমরা এগুলো কিন্তু আমরা যে সমস্ত তৈরি করছি, এগুলো চায়না থেকেই বেশি কিন্তু মাল আসছে এবং সেটা প্রভাব ফেলবে এবং মোট প্রবাহিত দেখা হচ্ছে যে আগে অসামরিক চাপ, যেটা আমরা চাপ বুঝতে পারছি যে বিরুদ্ধে যে এসসিওতে সাংঘাই যে মিটিং হয়েছিল চীনে, সেটা কিন্তু আমরা যে অস্বীকার করেছি আমাদের বিদেশমন্ত্রী রাজনাথ সিং, তার জন্য একটা কিন্তু বড় ক্ষতি হতে পারে, মানে কারণ হতে পারে, সেটার জন্যই কিন্তু এই কারণটা হতে পারে। তো আমরা তার পরের যে ঘটনা চলে আসি, যে হচ্ছে ভারতের হচ্ছে কৌশলগত দ্বিধা কী আছে। ভারতের মেকিং ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত, আমরা এটা শুনে আসছি যে আত্মনির্ভর যে আমরা যদি ৮০% যদি আমাদের ইউরিয়া যদি চায়না থেকেই হয়, তো কী করে আত্মনির্ভর হতে পারবো আমরা? তাহলে কৌশলগত খাতে এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে, এবং যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর, সারশক্তি এবং সারশক্তি সঞ্চয়, ইলেকট্রনিক, আমাদেরকে এগুলো গুরুত্ব দিতে হবে। তবে বিশেষ করে সারের ক্ষমতা গড়ে তোলা, আবার প্রযুক্তি জটিল এবং এখনকার হচ্ছে সসম্বল বা জন্য পর্যাপ্ত স্তর নেই। তো এই জন্য পদক্ষেপটি সরবরাহের জন্য শৃঙ্খলা এবং বিভিন্ন জরুরি প্রয়োজনীয় পুনরায় এবং নিশ্চিত করতে হবে। বিশেষ করে খাদ্য নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ ইনপুট আমাদের কিন্তু তৈরি করতে হবে। এর জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা চলে আসে এবং দেখো কি বলছে, ভারতের সম্ভবত পদক্ষেপ কি হতে পারে?
যেমন তাৎক্ষণিক যদি আমাদের যদি এখনই যদি বন্ধ করে দেয় যদি, তাহলে তো আমাদের তাৎক্ষণিক খুঁজে বার করতে হবে। তার জন্য জর্ডান আছে, ইসরায়েল আছে এবং নেদারল্যান্ড আছে, বেলজিয়াম আছে, নরওয়ে আছে। এখান থেকে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু আমাদের কস্ট অনেক বেশি হয়ে যাবে এবং চীন প্রযুক্তি সহ এবং কোম্পানি, সরকার এবং সহায়তা এগুলো। কিন্তু দ্রুত মানে অনুমোদনে বা স্থায়ী উৎপাদনে এবং একজনের সহায়তা প্রদান করবে কি সেটাও একটা সম্ভাবনা থাকে এবং চীন ব্যতীত উৎস থেকে আমদানি এবং সীমাবদ্ধতা কমানো হবে তা মানে কীভাবে কমাবো সে একটা স্ট্র্যাটেজি একটা লাগবে। হঠাৎ করে কমিয়ে দিলাম যে আমি কিনবো না, সেখানটা একটা কী হবে, চায়না মানে আমরা ভারতের কোনো কিছু চায়নাতে বেচতে পারি না, কিন্তু চায়না আমাদের সব কিছু বেচতে চলে আসে। কারণ আমাদের যদি এখানটায় একদিন রাখি উৎসব হয়, সেই রাখির যে ফিতাটা বাঁধবে সেটার কিন্তু চায়না বিক্রি করতে চলে আসে। সামান্য দেখো আমাদের এগ্রিকালচার, আমাদের ভারতবর্ষ হচ্ছে এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমরা কী করছি 80% ইউরিয়া যদি আমি চায়নার উপরে ডিপেন্ড থাকি। আমরা যে রসুন মানে যে সমস্ত খাবার খাচ্ছি, এমন কোনো বাড়িতে কি চাইনিজ কোনো মানে বস্তু পাওয়া যাবে না এরকম নয়। প্রত্যেকটা বাড়িতে কিন্তু চাইনিজ বস্তু পাওয়া যাবে। কিন্তু প্রত্যেকটা ভারতীয় ব্যক্তিতে যে ভারতীয় মানে কোনো কিছু বস্তু পাওয়া যাবে এটাও কিন্তু সম্ভবত নয়। তো দেখো শেষ পর্যন্ত কী দাঁড়ায়, দেখো কী হয়েছে, চীনের রপ্তানি বন্ধ তো করা হয়েছে। এটি একটা ভূ অর্থনৈতিক কৌশল অংশ। তো এটি কী করা যায়? এটি ভারতের আমদানিকে নির্ভরকে একটু কাজে লাগিয়ে এবং চাপ সৃষ্টি করার একটা সংঘাত হতে পারে। কারণ এসসিওর মিটিংটা আমরা দেখলাম। ভারতের জন্য একটি সতর্কতা বার্তা, তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিভিন্ন সৃষ্টি, স্থায়ী এবং উৎপাদন ক্ষমতা গড়ে তুলতে হবে বা একটি বিশেষ করে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উপর নির্ভরতা কমানোর প্রয়োজন ও নির্দেশ করতে হবে। তাহলে কিন্তু তবেই হবে। কিন্তু সরাসরি কোনো কিছু ডাইরেক্ট যদি আমরা করতে যাই তো হবে না। তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের করতে হবে যে চায়না আমাদেরকে আস্তে, আস্তে কিন্তু আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটু মানে যে ডিপ্লোম্যাটিক মানে ব্লক আছে সেখানটায় কিন্তু আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক দেখতে হবে আমাদেরকে। যে মিটিংটা হলো, এই মিটিংয়ে যদি এরকমভাবে যদি এনপিকে সমস্ত কিছু যদি ব্যান করে দেয়, যদি অল্প, অল্প করে মানে সাপ্লাই কম করে দেয়, তখন কিন্তু আমাদের প্রশ্ন বিষয় হচ্ছে যে আমাদের ইন্ডিয়া আর চায়নার মধ্যে এত কিছু মানে তাও কিন্তু আমরা চায়নার উপর ডিপেন্ড কেন হচ্ছি? মানে নিজের উপর আমরা কোনো কিছু তৈরি করার জন্য আমরা কাউকে সাহায্য করছি না বা কোনো কিছু তৈরি করছি না কেন? তো আমাদেরকে এটা ধ্যান রাখতে হবে। তোমরা কি মনে করো যে আমাদের ইউরিয়ার জন্য কি সলিউশন, আমরা কোথা থেকে কিনলে ভালো হবে না বা আমরা অর্গানিকভাবে আমরা চাষ করব? নিজে কমেন্টে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।